দেখো, আজকে আমরা আলোচনা করব কার্স্ট অঞ্চল। কার্স্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ। চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌম জলের কার্যের ফলে কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের। এটা থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, অনেক বড় প্রশ্নও পড়ে। তো প্রথমে আমরা আলোচনা করব কার্স্ট অঞ্চল কাকে বলে। এই কার্স্ট অঞ্চল কি না? কার্স্ট অঞ্চল হলো, এই কার্স্ট শব্দটি প্রধানত জার্মানি শব্দ। এর অর্থ হলো প্রস্তরময় ভূমি। কোন পাথুরে ভূমিকে কার্স্ট বলা হয়। তো কি এই জিনিসটা কি না? প্রধানত ভূপৃষ্ঠ বা উপভূপৃষ্ঠীয় শিলাস্তরে জলের দ্রবণ ক্রিয়ার ফলে যে বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ভূমিরূপ সৃষ্টি হয় এবং এক নির্দিষ্ট জলনির্গম বিন্যাস গড়ে ওঠে, সেই অঞ্চলকে আমরা কার্স্ট অঞ্চল বলে থাকি। তবে খেয়াল করবে, এই কার্স্ট অঞ্চল প্রধানত কোথায় অবস্থিত? প্রধানত যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপসাগরের উপকূলীয় অঞ্চলকেই কার্স্ট অঞ্চল বলা হয়। সেখানে কি রয়েছে? সেখানে ডলোমাইট বা চুনাপাথর গঠিত একটি বিস্তীর্ণ অঞ্চল রয়েছে। সেখানে এই ধরনের প্রক্রিয়া বা এই ধরনের ভূমিরূপগুলো সৃষ্টি হয়ে থাকে। আর এই যুগোস্লাভিয়ার অ্যাড্রিয়াটিক উপসাগরে কার্স্ট অঞ্চলের সাথে তুলনা করে পৃথিবীর যে সমস্ত অঞ্চলই চুনাপাথর গঠিত অঞ্চল এবং যেখানে এই দ্রবণ প্রক্রিয়ার ফলে বিভিন্ন ধরনের ভূমিরূপ ও জলনির্গম বিন্যাস গড়ে উঠেছে, সেই সমস্ত অঞ্চলকেই কিন্তু আমরা কার্স্ট অঞ্চল বলে থাকি। এরকম কার্স্ট অঞ্চল সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় রয়েছে। আমাদের ভারতবর্ষের পাঁচমারিতে, বিশাখাপত্তনমে এই ধরনের কার্স্ট অঞ্চল রয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো আমরা এই বিভিন্ন ভূমিরূপ পড়ার আগে কিভাবে ভূমিরূপ সৃষ্টি হয়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি কার্স্ট প্রক্রিয়া, কিভাবে কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়া সম্পাদিত হয়, খুব সাধারণ। আমরা কার্বনেশন প্রক্রিয়া পড়েছি, ঠিক সেরকমই। কি না, যখন বৃষ্টির জল বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে আসে, তখন বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে যুক্ত হয়ে জল H2O কার্বনিক অ্যাসিড তৈরি করে। আর সেই কার্বনিক অ্যাসিড যুক্ত জল যখন চুনাপাথরের ওপর পড়ে, চুনাপাথর মানে কে না ক্যালসিয়াম কার্বনেট, সেই ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বনিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি করে ক্যালসিয়াম বাইকার্বনেট। আর এই ক্যালসিয়াম বাইকার্বনেট সহজেই ক্যালসিয়াম কার্বনেটকে বা চুনাপাথর বা ডলোমাইটকে কি করে না দ্রবীভূত করতে পারে। সাধারণভাবে এই দ্রবীভূত করার ফলে বিভিন্ন ধরনের দ্রবণ কার্যের ফলে ভূমিরূপ সৃষ্টি করে। এটাকেই কার্স্ট প্রক্রিয়া বলে, বা এই পদ্ধতিতেই কার্স্ট অঞ্চলে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। এবার আমরা একটুখানি জেনে নেব যে পৃথিবীর সমস্ত জায়গায় তো এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয় না, নিশ্চয়ই নয়। তাহলে কি কি শর্ত বা কন্ডিশন দরকার? মানে এই কার্স্ট অঞ্চল সৃষ্টি হতে গেলে, কার্স্ট ভূমিরূপ সৃষ্টি হতে গেলে কিছু শর্ত রয়েছে। কি কি শর্ত না? অবশ্যই ভূপৃষ্ঠের ওপরে বা ভূপৃষ্ঠের অল্প নিচে একটি বিশুদ্ধ চুনাপাথরের স্তর থাকতে হবে। দ্বিতীয়ত, এই অঞ্চলটি অল্প ঢালু হলে ভালো হয়, মানে অল্প ঢালু হতে হবে। তৃতীয়ত, এখানে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলে ভালো, খুব বেশি বৃষ্টিপাত না হয় বাঞ্ছনীয়। আবার যদি কম বৃষ্টিপাত হয় তাহলে তো দ্রবণ প্রক্রিয়াই হবে না, তার মানে কোন ধরনের ভূমিরূপ সৃষ্টি হবে না। তৃতীয়ত, এই অঞ্চলটিকে সমুদ্র জলতলের ওপরে থাকতে হবে।
এই ধরনের বেশ কিছু কন্ডিশন যদি থাকে, বা চুনা পাথরের যে স্তর থাকবে সেটি অসংখ্য ফাটল বা দারণ সমৃদ্ধ হতে হবে, যেখানে ক্যালসিয়াম বাইকার্বনেট বা কার্বনিক অ্যাসিড যুক্ত জল সহজে যেখানে বিক্রিয়া করতে পারবে, এই ধরনের কিছু কন্ডিশন থাকলে পরে কি হবে না কাস্ট প্রক্রিয়া দ্রুত হবে এবং বিভিন্ন ধরনের কাস্ট ভূমিরূপ সৃষ্টি হবে। মোটামুটি আমরা কাস্ট অঞ্চল কি, কিভাবে কাস্ট অঞ্চলে কাস্ট প্রক্রিয়া সম্পাদিত হয় এবং কিছু কিছু কন্ডিশন থাকলে পরে এই প্রক্রিয়া ত্বরান্বিত হবে, এগুলো আমরা জানলাম। এবার আমরা যেটা করব সেটাই আসল প্রশ্ন, যে এই কাস্ট প্রক্রিয়ার ফলে চুনাপাথর বা ডলোমাইট সমৃদ্ধ অঞ্চলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তো প্রধানত এখানে আমরা সৃষ্ট ভূমিরূপ গুলোকে 4 ভাগে ভাগ করব। কি কি 4 ভাগে? না, কিছু ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, ভূপৃষ্ঠের উপরে সৃষ্টি হবে। 2 নম্বর, কিছু অবনত ভূমিরূপ, মানে নিচু হয়ে সৃষ্টি হবে, গর্ত তৈরি করবে। তৃতীয়ত, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ আমরা আলোচনা করব। এবং চতুর্থত, উপভূপৃষ্ঠীয় বা গুহা মধ্যস্থিত ভূমিরূপ। প্রধানত সমস্ত প্রকার ভূমিরূপ গুলোকে আমি 4টি প্রধান ভাগে ভাগ করে তোমাদের আলোচনা করছি এবং তোমাদের বইতেও ঠিক এইভাবে রয়েছে। আমি ঠিক তোমাদের বইতে যেমন রয়েছে সেই মতো করে আলোচনা করছি, যাতে এরকম করেই তোমরা বাড়িতে যখন বইগুলো পড়বে ঠিক ঠিক করে এই মতো করে জিনিসগুলো পাবে। তাহলে আমি কি আলোচনা করব না, প্রথমে কাস্ট ভূমিরূপের প্রথম যে শ্রেণী বিভাগ, ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। আমরা এই ভূপৃষ্ঠীয় যে প্রধান প্রধান ভূমিরূপ গুলো দেখতে পাবো, তার মধ্যে প্রথম হচ্ছে টেরারোসা। নামটা মনে রাখবে, টেরারোসা। এই টেরারোসা কাকে বলে? না, চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলে যখন বৃষ্টির জল পড়ে তখন কি হয়, তো সেই জলের সাথে ভূপৃষ্ঠের ওপরে যে চুনাপাথরের স্তর থাকে বা চুনাপাথর মিশে থাকে মাটির সাথে, সেই চুনাপাথরের ওপর দিয়ে যখন বয়ে চলে জল, তখন সেই চুনাপাথর দ্রবীভূত হয়ে যায় এবং দ্রবীভূত হয়ে জলের সাথে প্রবাহিত হয়। পড়ে থাকে কারা? না, যারা অদ্রবীভূত, যারা মিশতে পারে না, যারা দ্রবীভূত হতে পারে না, বিভিন্ন লৌহ যৌগ অবস্থান করে এবং লাল ধরনের একটি কর্দমাক্ত মাটি সৃষ্টি করে। একেই আমরা সাধারণত বলে থাকি টেরারোসা। এটি লাল ধরনের মাটি সৃষ্টি হয় সাধারণত, যেখানে একটু ঢালের পরিমাণ মৃদু ঢাল যেখানে, সেখানে এই ধরনের একটি কর্দমাক্ত লাল সঞ্চয় সৃষ্টি হবে। একেই আমরা বলবো টেরারোসা। দ্বিতীয় কি ভূমিরূপ সৃষ্টি হবে ভূপৃষ্ঠের ওপরে? না, ল্যাপিস বা কারেন্স। এটা কি জিনিস? না, চুনাপাথর গঠিত অঞ্চলে জলের দ্রবণ ক্রিয়ার ফলে যে সমস্ত ছোট ছোট দারণ বা ফাটল থাকবে, তার উপর দিয়ে যখন জল প্রবাহিত হবে, তখন সেই অঞ্চলের চুনাপাথর জলের সাথে দ্রবীভূত হয়ে চলে যাবে এবং মাঝখানগুলো শির শির হয়ে তীক্ষ্ণ ভাবে অবস্থান করবে। এই রকম একটা আঁচড় কাটার মতো যদি ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে আমরা ফরাসি ভাষায় ল্যাপিস এবং জার্মানি ভাষায় কারেন বলি। তাহলে কারেন হচ্ছে একটা আঁচড়ানো ভূমিরূপ, অর্থাৎ জলের দ্রবণ ক্রিয়ার ফলে জল যখন প্রবাহিত হয়ে যাবে চুনাপাথর গঠিত পৃষ্ঠের উপর দিয়ে, তখন যে ফাটল এলাকাগুলোতে বা দারণে যেখানে চুনাপাথরের পরিমাণ অপেক্ষাকৃত বেশি, সেই জায়গাগুলো দ্রবীভূত হয়ে চলে যাবে, কিন্তু মাঝের অংশগুলো অতটা দ্রবীভূত হয়ে না যাওয়ার ফলে কিরকম না শির শির ভাবে দাঁড়িয়ে থাকবে। এই ধরনের আঁচড়ানো যে ভূমিরূপ সৃষ্টি হবে তাকেই আমরা ল্যাপিস বা কারেন বলি। তবে এই কারেনকে আবার অনেকগুলো ভাগে আমরা ভাগ করে থাকি।
সেগুলোর নাম জানলেই হবে। সেগুলো কি না, সেগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে প্রধানত। না রিলেন কারেন্ট, এটা কি না এই ধরনের যে দ্রবণজনিত যে ছোট্ট খাদ বা জড়ানো দাগ, এটা যদি কোন ভূমিরূপের ওপর থেকে নিচ পর্যন্ত একই রকম ভাবে সমান্তরালে থাকে, একই রকম প্রশস্ত থাকে, তখন তাকে আমরা রিলেন কারেন্ট বলি। আবার এই রিলেন কারেন্ট কে অনেক সময় রিনেন কারেন্ট বলি। সেটা কখন না ভূমিরূপের ঢাল যদি অপেক্ষাকৃত বেশি হয়, তাহলে ঢালের নিচের দিকে দ্রবণ প্রক্রিয়া বেশি হবে, ফলে এই গর্তগুলোর প্রশস্ততা বাড়বে, তখনই তাকে আমরা রিনেন কারেন্ট বলি। আরেক ধরনের কারেন্ট হয় ট্রিট কারেন্ট। সেটা আবার কি না, সেটা হলো যদি ওই অঞ্চলটি বিভিন্ন ধরনের খনিজ গঠন নিয়ে সৃষ্টি হয়, তাহলে দ্রবণ প্রক্রিয়ার পার্থক্য সৃষ্টি হবে, ফলে গর্তগুলোতে ধাপ ধাপ যে ধরনের বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করব, তাকে আমরা বলবো ট্রিট কারেন্ট। তো যাই হোক, আমরা পড়লাম ল্যাপিস ও কারেন্ট। এবার ভূপৃষ্ঠের উপরে আরেক ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিরূপ, যাকে আমরা গ্রাইট ও ক্লিন্ট বলি। এটা আবার কি? গ্রাইট চুনাপাথর গঠিত অঞ্চল, যেখানে ফাটল আছে বা সম্ভেদ যে এলাকাগুলো রয়েছে, জোর লাগা যে চুনাপাথর অঞ্চলটা রয়েছে, সেখানে কি হবে না জলের দ্রবণ প্রক্রিয়া অপেক্ষাকৃত বেশি হবে, ফলে সেই জায়গাগুলো আস্তে 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 গর্ত হয়ে যাবে এবং একটা নালার মতো হয়ে যাবে। এরকম অসংখ্য যে ছোট ছোট নালা সৃষ্টি হবে, গর্ত সৃষ্টি হবে বা খাঁজ সৃষ্টি হবে, এদেরকে আমরা বলি গ্রাইট। আর এই গর্তগুলোর মাঝের যে অংশ অপেক্ষাকৃত সমতল মস্তক বিশিষ্ট এবং উঁচু আলের মতো বা শিরের মতো যেগুলো দাঁড়িয়ে থাকবে, তাদেরকে আমরা বলি ক্লিন্ট। অর্থাৎ গর্তগুলোকে বলি গ্রাইট, এবং গর্তের মাঝখানে যে উঁচু অংশটা আলের মতো দাঁড়িয়ে থাকবে, তাকে আমরা বলছি ক্লিন্ট। এই গ্রাইট কিন্তু খুব একটা বেশি প্রশস্ত হয় না, এই 5 সেমি মতো হয়ে থাকে এবং গভীরতা কয়েক মিটার পর্যন্ত হয়। আবার যদি এই গ্রাইটে আয়তন কখনো বড় হয়, অর্থাৎ কত বড় না, এর চওড়া প্রায় 3 থেকে 4 মিটার, গভীরতা 5-6 মিটার এবং প্রায় 10 মিটারের মতো যদি প্রশস্ত হয়, লম্বা হয়, তখন আমরা এই ধরনের দীর্ঘ গ্রাইট গুলোকে কি বলে থাকি না বোগাজ। আবার ক্লিন্ট কত বড় হয়? ক্লিন্ট একটু বড় হতে পারে, ক্লিন্ট প্রায় 10 মিটার মতো লম্বা হতে পারে, ক্লিন্টের উচ্চতাও 10-12 মিটারের বেশি হতে পারে। এবং এই গ্রাইট ক্লিন্ট সমন্বিত যে ভূমিরূপ সৃষ্টি হয় চুনাপাথর গঠিত অঞ্চলে, তাকে চুনাপাথর পেভমেন্ট বলা হয়। মনে রাখবে, চুনাপাথর পেভমেন্ট। তাহলে এই 3টে ভূমিরূপ গেল চুনাপাথর গঠিত অঞ্চলে ভূপৃষ্ঠে পৃষ্ঠীয় ভূমিরূপ, অর্থাৎ টেরাডোসা, ল্যাপিস বা কারেন্ট একই জিনিস, দুটো জায়গায় দুটো নামে পরিচিত। এবং গ্রাইট এবং ক্লিন্ট, গ্রাইট হচ্ছে অবনমিত নালাগুলো, গর্তগুলো, এবং ক্লিন্ট হচ্ছে সেই নালাগুলোর মাঝখানে উঁচু যে আলগুলো বা শিরগুলো, তাদেরকে ক্লিন্ট বলছি। এবার আমরা দ্বিতীয় মূল বিভাগে যাব, সেটা কি না অবনমিত ভূমিরূপ। চুনাপাথর গঠিত অঞ্চলে প্রধানত যে কাজ হয় তা হলো দ্রবণ ক্রিয়া। আর এই দ্রবণ ক্রিয়ার ফলে কিছু অবনমিত ভূমিরূপ সৃষ্টি হয়, খুব সাধারণ। আমি বোঝাচ্ছি, একই রকম একেবারে যেন চেন সিস্টেমে ভূমিরূপগুলো সৃষ্টি হয়েছে, খুব সহজভাবে। আমি খুব সাধারণ ভাবে বলছি, বইতে হয়তো একটু বেশি লেখা আছে, সেটা বইতে পড়বে, বোঝানোর জন্য খুব সাধারণ ভাবে বলছি। কি না অবনমিত ভূমিরূপগুলোর একেবারে প্রথম যে ভূমিরূপ সৃষ্টি হবে তা হলো সিঙ্ক হোল। সিঙ্ক মানে জল চুঁয়ে চুঁয়ে যে গর্ত সৃষ্টি হবে, তাকে সিঙ্ক হোল বলে। চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে যে সমস্ত জায়গায় জল দাঁড়িয়ে যায় বা প্রবাহিত হতে হতে জল একটু দাঁড়িয়ে গেছে, ফলে সেই জায়গাটাতে চুনাপাথর দ্রবীভূত হচ্ছে, সিঙ্ক করে করে আস্তে আস্তে নিচের দিকে গর্তের পরিমাণ বাড়ছে। আমরা মাঠে ঘাটেও দেখি, কোন একটা জায়গায় জল দাঁড়িয়ে গেলে
সেই জায়গার জলটা শুকিয়ে গেলেও জায়গাটা গর্ত হয়ে যায়, কারণ জায়গাটা সিঙ্ক করে, ভিজে যায়, অর্থাৎ অনেকটা তলা পর্যন্ত। এখানে কি না, এখানে চুনাপাথর গুলো দ্রবীভূত হচ্ছে, ফলে আস্তে 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 সিঙ্ক করছে, গর্তটা নিচের দিকে নামছে। এইরকম ছোট ছোট অসংখ্য গর্ত চুনাপাথর অঞ্চলে সৃষ্টি হয়, এদেরকে আমরা সিঙ্কহোল বলি। এদের গভীরতা খুব বেশি হয় না, ওই 3 থেকে 10 মিটার, 10 মানে অনেকটা বেশি, এইরকম গভীরতা যুক্ত হয় এবং আয়তন কয়েক বর্গ মিটার পর্যন্ত হতে পারে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসংখ্য সিঙ্কহোল দেখা যায় কোন চুনাপাথর গঠিত অঞ্চলে। দ্বিতীয় ভূমিরূপ সোয়ালো হোল। অনেক বইতে সিঙ্কহোল বা সোয়ালো হোল আছে, অনেক জায়গায় একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু আমি আলোচনা করছি সিঙ্কহোলের পরবর্তী পর্যায় হলো সোয়ালো হোল। সিঙ্কহোলের আয়তন যখন একটু বড় হবে, একটু মুখ উন্মুক্ত, তার উপরিভাগটা উন্মুক্ত হবে, তখন তাকে আমরা সোয়ালো হোল বলবো। এই সিঙ্কহোলের মধ্যে জল বা এই সোয়ালো হোল দিয়ে জল কিন্তু কি হয় না, আস্তে আস্তে ভূগর্ভের দিকে প্রবেশ করে, অর্থাৎ সিঙ্কহোলের পরিবর্তিত রূপই হলো সোয়ালো হোল। এরপরে আছে কি না পনুর। পনুর কি না, সিঙ্কহোল বড় হবে, সোয়ালো হোল গভীরতা বাড়ছে, এই সোয়ালো হোল দিয়ে যখন জল গড়িয়ে সোয়ালো হোলে পড়বে, সোয়ালো হোলের মধ্য দিয়ে দ্রবীভূত হতে হতে সেই জল আস্তে আস্তে ভূগর্ভের দিকে প্রবেশ করবে। তার মানে সেই যে রাস্তা, তাকেই বলা হচ্ছে পনুর। অর্থাৎ আমরা গুহা পরে আসবো, যে ভূপৃষ্ঠের জল যে পথে ভূগর্ভে প্রবেশ করে তাকে পনুর বলা হয়। এটি প্রধানত সোয়ালো হোলের নিচু থেকে ফানেলের মতো, এটা নলের মতো সৃষ্টি হয়, তার ভেতর দিয়ে জল চলে যায় মাটির তলার দিকে, একেই আমরা বলি পনুর। এরপরে কি না ডোনাইল। সিঙ্কহোল গেল ছোট্ট, সোয়ালো হোল বড়, এবার ডোনাইল। ডোনাইল কি না, একটা বৃহদাকার বা উপবৃত্তাকার আবদ্ধ যে নিম্নভূমি, তাকে ডোনাইল বলা হয়। অর্থাৎ সোয়ালো হোল আরো প্রশস্ত হচ্ছে, সোয়ালো হোলের সাথে একাধিক সিঙ্কহোল যুক্ত হচ্ছে, বা সোয়ালো হোলের পাড়গুলো ধসে পড়ছে, আস্তে আস্তে আয়তন বাড়ছে, ফলে সৃষ্টি হচ্ছে কি না এটা বিশাল বড় অবনত ভূমিরূপ। বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। এগুলোকে আমরা চুনাপাথর গঠিত অঞ্চলে ডোনাইল বলবো। এগুলোর গভীরতা প্রায় 2 থেকে 10 মিটার পর্যন্ত এদের গভীরতা হতে পারে এবং প্রশস্ততা অনেক বেশি, 50-60 থেকে প্রায় 1000 বর্গ মিটার পর্যন্ত এদের প্রশস্ততা হতে পারে। তাহলে একদম ছোট গেল সিঙ্কহোল, সোয়ালো হোল, পনুর তো সুড়ঙ্গ, তারপরে এলো ডোনাইল। তবে এই ডোনাইল নানাভাবে সৃষ্টি হতে পারে এবং এই উৎপত্তির উপর ভিত্তি করে ডোনাইলকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়, যেমন দ্রবণ ডোনাইল, ধস ডোনাইল, দ্রবণ পাইপ ডোনাইল, অবনত ডোনাইল, ককপিট ডোনাইল ইত্যাদি। এগুলো কি দ্রবণ ডোনাইল মানে দ্রবীভূত হয়ে যখন বিরাট বড় অবনত নিম্ন ভূমি সৃষ্টি করে, তখন তাকে আমরা দ্রবণ ডোনাইল বলি। আবার ধস ডোনাইল কাকে বলি না, কোন সিঙ্কহোল বা সোয়ালো হোল একটু আয়তনে বেড়েছে, পার্শ্বস্থ খাড়া ঢালগুলো ধসে পড়ছে দ্রবণ ক্রিয়ার ফলে, ফলে আস্তে আস্তে তার আয়তন বেড়ে যাচ্ছে এবং যখন তার আকৃতি ডোনাইল সদৃশ হবে, তখন তাকে আমরা বলবো ধস ডোনাইল। আবার দ্রবণ পাইপ ডোনাইল কি না, সরু কোনো একটা সম্ভেদ রেখা, সেই বরাবর যদি নালার মতো জায়গাটা ধসে যায়, দ্রবীভূত হয়ে অবনত হয়, পাইপের মতো লম্বা, তখন তাকে আমরা বলি কি দ্রবণ পাইপ ডোনাইল। অবনত ডোনাইল না, সোয়ালো হোল বা সিঙ্কহোল দিয়ে জল ঢুকে গেছে, ঢুকে গিয়ে নিচ দ্রবীভূত হয়ে ওপরটা অবিকৃত অবস্থায় বসে গেছে, তখন আমরা তাকে বলবো অবনত ডোনাইল। এবং ককপিট ডোনাইল, হান্স অধ্যুষিত অঞ্চলে যে বিশাল বড় একটা অবনত নিম্ন ভূমি তৈরি হয়, তাকে ককপিট ডোনাইল বলি। অর্থাৎ ডোনাইল হলো কি না, সোয়ালো হোলের চেয়ে আয়তনের অনেক বড় দ্রবণজনিত অবনত গর্ত। এরপরে কি ভূমিরূপ সৃষ্টি হয় না, দ্রবণ প্যান বা দ্রবীভূত প্যান। এটা কি না, ঠিক একই রকম ডোনাইলেরই মতো, কিন্তু এর আয়তন অনেক বেশি হবে, কিন্তু অপেক্ষাকৃত গভীরতা কম হবে। এইরকম বিশাল যে অবনত
ভূমি তৈরি হয় চুনাপাথর গঠিত অঞ্চলে দ্রবণ কার্যের ফলে, তাকে বলা হয় দ্রবণ প্যান। অর্থাৎ শুধুমাত্র দ্রবণ কার্য বাড়ছে, অবনত যে গর্ত বা নিম্নভূমি তাদের আয়তন ক্রমাগত বেড়ে চলেছে। এইভাবেই কিন্তু এদের নামকরণগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। এরপর কার্স্ট হ্রদ, এটা কি না, এই কার্স্ট অঞ্চলে এই যে বিশাল বিশাল বড় বড় যে ডোনাইল গুলো তৈরি হলো, এই ডোনাইলে দ্রবণ কার্যের ফলে বিভিন্ন চুনাপাথর বা কাদাগুলো জমা হচ্ছে এবং জমা হতে হতে তার তলদেশের ছিদ্র বা যে পোনরের পথগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে যে জল ওই ডোনাইলের উপর পড়বে সেগুলো কিন্তু কি হবে না, আর ভূগর্ভের দিকে যেতে পারবে না, ফলে তারা দাঁড়িয়ে থাকবে ডোনাইলে। তখন তাকে আমরা কার্স্ট অঞ্চলে সৃষ্ট হ্রদ বা কার্স্ট হ্রদ বলে থাকি। এক্ষেত্রে ডোনাইলটিকে সমুদ্র জলতলের অনেকটা উপরে অবস্থান করতে হবে। আর কি না, উভালা বা ইউভালা, এটা কি না, ডোনাইলের আরো বৃহত্তম রূপ। না, একাধিক সিংহল বা ডোনাইল মিলিত হয়ে যখন আরো বিশাল আকার কোন অবনত ভূমি রূপ তৈরি করবে, তখন তাকে আমরা বলবো কি না, উভালা। এই উভালার ব্যাস কত না, 4-5 কিলোমিটার ব্যাস হতে পারে। মানে অনেক বড় যে এলাকা অবনত ভাবে অবস্থান করবে, একাধিক সিংহল মিলিত হতে পারে, ডোনাইল গুলো ধসে ধসে বেড়ে যেতে পারে, একাধিক ডোনাইল যুক্ত হয়ে যেতে পারে, এগুলোকে আমরা উভালা বলি। আর এই উভালা যখন আরো বড় হবে, তখন তাকে আমরা বলবো পলজি। পলজির আয়তন কিন্তু অনেক বড়। পলজি অনেক বিশাল একটা অঞ্চল জুড়ে বৃত্তাকার বা উপবৃত্তাকার যে অবনত ভূমিরূপ সৃষ্টি করবে, আমরা তাকেই প্রধানত বলবো পলজি। এক একটা পলজি যুগোস্লাভিয়ার লিভেনো পলজি প্রায় 65 কিলোমিটার দীর্ঘ এবং 5 থেকে 11 কিলোমিটার প্রশস্ত। তাহলে এরা কারা না, এরা সবাই কিন্তু অবনত ভূমিরূপ। এছাড়াও অবনত ভূমিরূপ হামস। হামস কি না, এই পলদির মধ্যে চুনাপাথরের যে অংশ উঁচু হয়ে অবস্থান করবে, টিলার মতো অবস্থান করবে, সেগুলোকে আমরা বলি হামস। আবার এগুলোকে হেস্ট্যাকও বলা হয়। এরা প্রধানত 20 থেকে 30 ডিগ্রি ঢাল যুক্ত, এদের পার্শ্বদেশের ঢাল 20 থেকে 30 ডিগ্রি পর্যন্ত হয়। তাহলে এগুলো গেল কি না, অবনত ভূমিরূপ। এছাড়াও বেশ কিছু অবনত ভূমিরূপ আছে, যেমন কার্স্ট সমভূমি, চুনাপাথরের মেঝে, কার্স্ট জানালা, এগুলো সবই কিন্তু অবনত ভূমিরূপ। তাহলে আমরা পড়লাম কি কি না, ভূপৃষ্ঠীয় ভূমিরূপ এবং অবনত ভূমিরূপ। এরপরে কি না, নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। চুনাপাথর গঠন যুক্ত অঞ্চলের উপর যখন নদী প্রবাহিত হয়, তখন কিছু ভূমিরূপগত বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তার মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হচ্ছে গিরিখাত। আমরা গিরিখাত এই নামটা বিভিন্ন জায়গায় পেয়ে থাকি, নদীর ক্ষয়কার্যের ফলে পেয়ে থাকি। চুনাপাথর গঠনযুক্ত অঞ্চলের উপর প্রথমেই মনে রাখবে যে কোন বিশাল বড় বড় নদী কিন্তু তৈরি হয় না, ছোট ছোট নদী তৈরি হয়। সেই ছোট জলধারা যখন প্রবাহিত হবে চুনাপাথর গঠিত অঞ্চল, ফলে এখানে দ্রবণ কার্যের ফলে নিম্নক্ষয় অনেক বেশি হয়। ফলে একটি সুদীর্ঘ খাড়া ঢাল যুক্ত একটা তার প্রবাহ পথ তৈরি করবে এবং সেই ঢালগুলো ধসে পড়বে, ফলে তার গভীরতা আরো বাড়বে। এগুলোকেই বলা হচ্ছে গিরিখাত। অর্থাৎ চুনাপাথর গঠিত অঞ্চলে যে নদী প্রবাহিত হয়, সেই নদী যে সংকীর্ণ ভি আকৃতি গভীর প্রবাহ পথ তৈরি করে, সেগুলোকে আমরা বলি গিরিখাত। আর কি না, এই নদী উপত্যকার দুটো অংশ, বা আমরা একে দুটো ভূমিরূপ হিসাবে আলোচনা করব। একটা হচ্ছে অন্ধ উপত্যকা এবং একটি শুষ্ক উপত্যকা। খুব গুরুত্বপূর্ণ এই দুটো বিষয়। অন্ধ উপত্যকা কাকে বলি না, চুনাপাথর গঠিত অঞ্চলে যখন নদী প্রবাহিত হয়, তখন কি হয় না, প্রবাহ পথে যদি কোনো সোয়ালো হোল থেকে থাকে, তাহলে নদীটি সেই সোয়ালো হোলে পড়ে আস্তে করে ভূগর্ভের দিকে চলে যাবে। তাহলে এই নদী প্রবাহিত হচ্ছে এবং সোয়ালো হোলে পড়ে যাচ্ছে, এবং সোয়ালো হোলে পড়ে নদীটি হারিয়ে যাচ্ছে। ফলে নদী উপত্যকার সোয়ালো হোলের এই ঊর্ধ্বের যে উপত্যকা, এই উপত্যকার নিম্নক্ষয় হচ্ছে এবং নিম্নক্ষয় হতে হতে কানাগলির মতো গিয়ে
সোয়ালো হলে হারিয়ে যাচ্ছে, তখন আমরা এই নদী উপত্যকাকে বলি অন্ধ উপত্যকা। আর শুষ্ক উপত্যকা কাকে বলে? না, এই নদী সোয়ালো হলে পরবর্তী অংশে আর কিন্তু জলপ্রবাহ থাকবে না। কেন থাকবে না? স্বাভাবিক কারণে নদী তো প্রবাহিত হয়ে সোয়ালো হোলের ভেতর দিয়ে তলায় চলে গেছে, গুহাতে চলে গেছে। ফলে সোয়ালো হোলের পরবর্তী অংশে আর জলপ্রবাহ তেমন দেখা যাবে না, এটি শুষ্ক অবস্থায় পড়ে থাকবে। এটাকে বলা হচ্ছে শুষ্ক নদী উপত্যকা। তাহলে আমরা অন্ধ নদী উপত্যকা পড়লাম এবং শুষ্ক নদী উপত্যকা পড়লাম। এখানে আরেকটি ভূমিরূপ পড়া যেতে পারে প্রাকৃতিক সেতু। এই যে নদী যখন সোয়ালো হোলে প্রবেশ করে, যে ক্ষয় করে নিচের দিকে চলে যায় এবং নিচে যবন ক্রিয়া সম্পাদন করে, ফলে একটি সেতুর মতো ভূমিরূপ তৈরি হয়, প্রাকৃতিক ভাবে সৃষ্ট হয় বলে একে আমরা প্রাকৃতিক সেতু বলি। তাহলে এটা গেল নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এবার আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিরূপ হচ্ছে কি না, ভূগর্ভস্থ ভূমিরূপ। এতগুলো ভূমিরূপ কিন্তু প্রায় আমরা মাটির ওপরে দেখতে পেলাম, কিছু তো একেবারে ভূপৃষ্ঠে দেখতে পেয়েছিলাম, কিছু অবনত হয়েছিল। এবার মাটির ভেতরে কিছু ভূমিরূপ সৃষ্টি হবে, এগুলোকে বলি আমরা ভূগর্ভস্থ ভূমিরূপ। তো সেই ভূমিরূপ গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব, কিছু ক্ষয়জাত ভূমিরূপ এবং কিছু সঞ্চয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপ বলতে গুহা, সোয়ালো হোল দিয়ে, এই যে অন্ধ উপত্যকা বা নদী উপত্যকা সোয়ালো হোল দিয়ে পুনর হয়ে ভূগর্ভে চলে গেল। ভূগর্ভে গিয়ে মাটির তলায় গিয়ে বিস্তীর্ণ চুনাপাথরের অঞ্চলকে ধীরে ধীরে দ্রবীভূত করলো, দিয়ে যে বিশাল বড় ভূগর্ভের মধ্যে বা উপভূপৃষ্ঠ অঞ্চলে যে গর্তের সৃষ্টি করলো, যে ফাঁকা অঞ্চল তৈরি করলো, তাকেই আমরা বলবো গুহা। চুনাপাথর অঞ্চলে কিন্তু এই ধরনের বড় বড় গুহার সৃষ্টি হয়। আমরা বিশাখাপত্তনম গেলে বোরাকেট গুহা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের খুব কাছাকাছি বোরাকেট। এটা গেল তার ক্ষয়জাত ভূমিরূপ, মানে নদীর জল সোয়ালো হোলের তলা দিয়ে পুনর দিয়ে ভূগর্ভে গিয়ে ভূগর্ভকে ক্ষয় করে বিশাল একটা ফাঁকা জায়গা তৈরি করলো, যাকে আমরা বলছি গুহা। এরপরে কি না, কিছু সঞ্চয়জাত ভূমিরূপ সৃষ্টি করে, এই গুহার মধ্যেই করে এগুলো। সেগুলো কি না, সেগুলো স্ট্যালাকটাইট, স্ট্যালাকমাইট, হেলিকটাইট, হেলিগমাইট, স্তম্ভ বা পিলার ইত্যাদি। এগুলো কি না, স্ট্যালাকটাইট। না, যখন গুহা সৃষ্টি হয়ে গেল, এবার চুনাপাথর গুহার উপরের যে ছাদ, সেই ছাদ থেকে তখন চুনাপাথর মিশ্রিত জল গুহার মধ্যে চুয়ে চুয়ে পড়বে, তখন সেই জলকে না, সেই জল হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত জল, অর্থাৎ প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট গুলো রয়েছে। ফলে গুহার ছাদ থেকে সেগুলো যখন নিচে পড়বে, তখন জলটা পড়ে যাবে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট গুলো ছাদে জমে যাবে। এইভাবে ক্রমাগত চলতে চলতে কি হবে না, সেই ক্যালসিয়াম কার্বনেটের যে স্তম্ভ, যে সঞ্চয়, সেগুলো ছাদ থেকে বট গাছের ঝুড়ির মতো নিচের দিকে নামতে থাকবে। তখন আমরা সেগুলোকে বলবো কি না, স্ট্যালাকটাইট। অর্থাৎ স্ট্যালাকটাইট হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলের গুহার ছাদ থেকে যে ঝুলন্ত ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয়, তাকে আমরা বলবো স্ট্যালাকটাইট। আর স্ট্যালাকমাইট কাকে বলে না, যে জলটা নিচে পড়ে যাবে, ক্যালসিয়াম কার্বনেট যুক্ত জল পড়ে যাওয়ার পরে জলটা গড়িয়ে চলে যাবে, কিন্তু ক্যালসিয়াম কার্বনেট গুলো ওখানে থিতিয়ে পড়বে। এইভাবে ক্রমাগত চলতে চলতে গুহার মেঝে থেকে যখন ক্যালসিয়াম কার্বনেটের সঞ্চয় ধীরে ধীরে উচ্চতা বাড়িয়ে উপরের দিকে উঠতে থাকে, তখন তাকে আমরা বলবো স্ট্যালাকমাইট। অর্থাৎ মাটি থেকে যেটা উঠবে সেটা মাইট, আর যেটা ঝুলন্ত অবস্থায় থাকবে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। আবার এই স্ট্যালাকটাইট উপর থেকে নামছে আর নিচ থেকে উঠছে স্ট্যালাকমাইট। তোমরা ছবিটা লক্ষ্য করবে, ছবিটা দেখো, ছবিটাতে কি বলেছি দেখানো হচ্ছে। উপর থেকে স্ট্যালাকটাইট নামছে, নিচ থেকে স্ট্যালাকমাইট উঠছে। এইভাবে যদি পরস্পর দুটো জুড়ে যায়, মিলিত হয়ে যায়, তখন মনে হবে চুনাপাথরের গুহায় একটা পিলার দেওয়া হয়েছে, স্তম্ভ সৃষ্টি হয়েছে। একেই বলা হয় স্তম্ভ বা পিলার। তাহলে স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট যদি যুক্ত হয়ে যায়, তখন তাকে আমরা বলবো স্তম্ভ। আবার
এই স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গুলো যদি সোজাভাবে না নেমে বা না উঠে যদি একটু অনুভূমিক ভাবে এঁকে বেঁকে প্রসারিত হয়, তখনই তাকে আমরা বলবো হেলিকটাইট বা হেলিগমাইট। অর্থাৎ ছাদ থেকে যে স্ট্যালাকটাইট গুলো নেমে আসবে সেগুলো সোজা না নেমে এসে যদি একটু বেঁকে নামতে থাকে, তখন তাকে বলবো হেলিকটাইট। এবং চুনাপাথরের মেঝে থেকে যে স্ট্যালাগমাইট গুলো উপরের দিকে উঠেছিল, সে সোজা না উঠে যদি অনুভূমিক ভাবে একটু বেঁকে প্রসারিত হয়, তখন তাকে আমরা বলবো হেলিগমাইট। মোটামুটি এগুলোই হলো চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ। অর্থাৎ আরেকবার যদি আমি সংক্ষেপে পুরো বিষয়টা বলি, তা হলো প্রধানত আমরা 4 ভাগে ভাগ করলাম। কি কি 4 ভাগে? না, পৃষ্ঠীয় ভূমিরূপ, ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, অবনত ভূমিরূপ, নদীসৃষ্ট ভূমিরূপ এবং গুহা মধ্যস্থিত বা ভূগর্ভস্থ ভূমিরূপ। এবার পৃষ্ঠীয় ভূমিরূপের কে আমরা 3টি শ্রেণী পড়েছি: টেরারোসা, ল্যাপিসোকারেন এবং গ্রাইকোক্লিড। আর অবনত ভূমিরূপ অনেকগুলো পড়েছি, কিন্তু একই রকম। আমরা সিংহল, সোয়ালোহল, পোনর, ডোনাই, জবনপ্যান, কাস্টর, ইউভালা, পলজি, হামস ইত্যাদি। আর নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ গিরিখা, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সেতু ইত্যাদি। এবং ভূগর্ভস্থ ভূমিরূপে ক্ষয়জাত হিসাবে পড়েছি গুহা, আর সঞ্চয়জাত হিসাবে পড়লাম স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, স্তম্ভ, হেলিকটাইট ও হেলিগমাইট। মোটামুটি এই ভূমিরূপগুলো খুব ছোট্ট ছোট্ট করে লিখলে এবং যেগুলোর ছবি দেওয়া সম্ভব, আমি যেগুলোর ছবি দেখালাম সেই ছবিগুলো দেবে। এটা বড় প্রশ্ন, বড়ভাবে পড়তে পারে। আর ছোট প্রশ্ন হিসাবে পড়তে পারে কাস্ট প্রক্রিয়া কাকে বলে, পড়তে পারে কাস্ট অঞ্চল গঠনের শর্তগুলো কি কি, পড়তে পারে কাস্ট অঞ্চল কাকে বলে, পড়তে পারে ভারতের কোথায় কোথায় কাস্ট ভূমিরূপ দেখতে পাওয়া যায় ইত্যাদি। এবার 1 নম্বর প্রশ্ন পড়তে পারে সিংহল কাকে বলে, সোয়ালোহল কাকে বলে, পোনর কাকে বলে, স্ট্যালাকটাইট কাকে বলে, স্ট্যালাগমাইট কাকে বলে। অর্থাৎ যে কোনো ভূমিরূপ থেকে ছোট ছোট প্রশ্ন হতে পারে। এটা খুব ভালো করে তোমাদের বিভিন্ন যে বই আছে সেই টেক্সট বই থেকে ভালো করে রিডিং পড়বে। একেবারে আমি যেভাবে সহজ সরল করে ব্যাপারটা বললাম সেই মতো করেই পড়বে। আর কিছু ইনফরমেশন বই থেকে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা বা 2-1টি উদাহরণ, এগুলো বই থেকে তোমরা নিয়ে নেবে। ঠিক আছে?